সালটা 1833। ভারতে তখন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। সতীদাহ প্রথা বিলুপ্ত হয়েছে মাত্র 4 বছর আগে, আর ম্যাকলের ইংরাজি শিক্ষানীতি কার্যকর হতে এখনও 2 বছর বাকি। কলকাতা তখন ব্রিটিশ ভারতের রাজধানীই নয়, সমগ্র পূর্বের অন্যতম বৃহৎ বাণিজ্য কেন্দ্র। এখান থেকেই নিয়ন্ত্রিত হয় চা, পাট, নীল, আফিম এবং অসংখ্য আন্তর্জাতিক বাণিজ্য। কিন্তু এত বিশাল বাণিজ্য শুধু জাহাজ বা গুদামঘরের ওপর নির্ভর করে চলতে পারে না। এর জন্য প্রয়োজন শক্তিশালী আর্থিক ব্যবস্থা, একটি আধুনিক ব্যাংকিং কাঠামো। সেই প্রয়োজন থেকেই 1833 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় আগ্রা ব্যাংক। ইউরোপীয় পুঁজিতে গড়ে ওঠা এই ব্যাংক ভারতীয় এবং ব্রিটিশ ব্যবসায়ীদের আর্থিক লেনদেনের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। আর খুব শীঘ্রই ব্যাংকটির কলকাতা শাখার জন্য নির্মিত হয় নতুন ভবন, কারেন্সি বিল্ডিং। আজও যদি আপনি বিনয় বাদল দীনেশ বাগ বা প্রাচীন ডালহাউসি স্কোয়ারে দাঁড়ান, চারদিকে তাকালেই ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে। উত্তরে রাইটার্স বিল্ডিং, পশ্চিমে গ্রেট ইস্টার্ন হোটেল, দক্ষিণে জেনারেল পোস্ট অফিসের বিশাল গম্বুজ, আর পূর্ব দিকে 11B ঠিকানায় দাঁড়িয়ে আছে এক দীর্ঘ গম্ভীর ইটের স্থাপত্য, কারেন্সি বিল্ডিং। লম্বা আর্কেড, লোহার গেট আর ঔপনিবেশিক স্থাপত্যের সৌন্দর্যে মোড়া এই ভবনটি একসময় ছিল কলকাতার আর্থিক জগতের স্পন্দন। কিন্তু এই ভবনের ইতিহাস শুধুমাত্র একটি ব্যাংকের গল্প নয়। এই বাড়ি দেখেছে ব্রিটিশ ভারতের অর্থনৈতিক উত্থান পতন, মুদ্রা ব্যবস্থার আমূল পরিবর্তন, সাম্রাজ্যবাদী শাসনের আর্থিক নীতি, এমনকি স্বাধীন ভারতেরও এক নতুন অধ্যায়ের সূচনা। আজ যদি আপনি এই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করেন, তাহলে প্রথমেই চোখে পড়বে একটি বিশাল কেন্দ্রীয় হল। কিন্তু মাথার ওপর কোনো ছাদ নেই, খোলা আকাশ যেন এই ঐতিহাসিক স্থাপত্যেরই একটি অংশ হয়ে গেছে। ভবনের একাংশে রয়েছে একটি স্থায়ী চিত্রকলা প্রদর্শনী, যেখানে প্রবেশের জন্য কোনো টিকিটও লাগে না। প্রথম দেখায় এটিকে হয়তো একটি সাধারণ পুরনো ভবন বলেই মনে হবে, কিন্তু এর প্রতিটি ইট, প্রতিটি খিলান এবং প্রতিটি স্তম্ভের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় 2 শতাব্দীর ইতিহাস। 1833 সালের একটি বেসরকারি ব্যাংকের আধার থেকে শুরু করে 1866 সালের আর্থিক বিপর্যয়, 1868 সালের সরকারি অধিগ্রহণ, 1935-এর রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সূচনা, 1996 সালে প্রায় ধ্বংসের প্রস্তুতি এবং অবশেষে 2020 সালের পুনর্নির্মাণ, এই সব এই বাড়ির ইট, কাঠ, পাথরে গাঁথা। আজকের গল্প সেই কারেন্সি বিল্ডিংকে ঘিরে, একটি ভবনের ইতিহাস যার ইটের গায়ে লুকিয়ে আছে কলকাতার অর্থনৈতিক অতীতের প্রায় 2 শতাব্দীর স্মৃতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে নিতে ভুলবেন না। কারেন্সি বিল্ডিংয়ের ইতিহাস শুরু হয় 1833 সালেরও কয়েক বছর আগে। আজ যেখানে সেই বিল্ডিংটি দাঁড়িয়ে, এক সময় এই জায়গাটা ছিল ক্যালকাটা অকশন কোম্পানির দপ্তর। 1825 সালে আগ্রা ব্যাংক জমিটি কিনে নেয়। এরপর প্রায় 8 বছর ধরে পরিকল্পনা এবং প্রস্তুতির পর 1833 সালে নির্মিত হয় এই দৃষ্টিনন্দন ভবন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্থাপত্যের স্থপতির নাম আজও নিশ্চিতভাবে জানা যায় না। দীর্ঘদিন ধরে মনে করা হতো এই ভবনের নকশা তৈরি করেছিলেন ওয়াল্টার গ্র্যানভিল,
যিনি কলকাতার জেনারেল পোস্ট অফিস এবং কলকাতা হাইকোর্টের মতো বিখ্যাত স্থাপত্যের নকশাকার। কিন্তু পরে ঐতিহাসিক গবেষণায় দেখা যায় সেই ধারণা ঠিক নয়। কারণ গ্র্যানভিল কলকাতায় তার স্থাপত্য জীবন শুরু করেছিলেন 1863 সালের পরে, অথচ কারেন্সি বিল্ডিং তখন থেকে প্রায় 30 বছর আগেই নির্মিত হয়ে গিয়েছিল। ফলে আজও এই ভবনের প্রকৃত স্থপতির পরিচয়ে ইতিহাসের পাতায় এক অমীমাংসিত রহস্য হয়ে আছে। হয়তো কোনোদিন নতুন কোনো দলিল সেই রহস্যের সমাধান করবে, কিন্তু আপাতত কারেন্সি বিল্ডিংয়ের স্রষ্টার নাম সময়ের গর্ভেই হারিয়ে গেছে। কারেন্সি বিল্ডিং থেকে প্রায় 100 মিটার উত্তর পশ্চিমে রয়েছে লাল দিঘি। এই জলাশয় কারেন্সি বিল্ডিংয়ের থেকেও পুরনো। লাল দিঘির অস্তিত্ব ব্রিটিশদের কলকাতা প্রতিষ্ঠার আগে থেকেই ছিল। এই অঞ্চলটি একসময় ছিল সুতানুটি গ্রাম, যা 1690-এর দশকে জোপ চার্নকের সময় কলকাতা শহরের জন্ম অংশ হিসেবে চিহ্নিত হয়। সুতানুটি গ্রামের জীবনধারণের কেন্দ্রে ছিল এই লাল দিঘি। লাল নামটির উৎস নিয়ে বেশ কয়েকটি তত্ত্ব রয়েছে। কেউ বলেন দিঘির পাড়ের ইটের রং ছিল লাল, তাই জন্য এই নাম। আবার অন্য মতে ব্রিটিশ যুগের প্রথম দিকে যখন এই দিঘির ধার দিয়ে সরকারি ভবন গড়া শুরু হয়, সেগুলোর ইট ছিল লাল রঙা, সেই কারণে এই নামকরণ। তৃতীয় একটি তত্ত্ব বলে দুর্গাপুজোর সময় এই দিঘিতে প্রতিমা বিসর্জন করা হতো এবং সেই সময়ে সিঁদুর মাখা জলে দিঘির রং লাল হয়ে যেত। সম্ভবত তিনটি কারণই কোথাও না কোথাও সত্য। ব্রিটিশ আমলে এই দিঘি কলকাতার একটি গুরুত্বপূর্ণ পানীয় জলের উৎস ছিল। হোয়াইট টাউনের অভিজাত ইউরোপীয় পরিবারগুলো প্রতিদিন এখান থেকে জল আনিয়ে নিত। 1840-এর দশকে যখন কলকাতায় আধুনিক জল সরবরাহ ব্যবস্থা গড়ে উঠতে শুরু করলো, তখন এই দিঘির ভূমিকা পুরোপুরি কমে যায়নি। কারেন্সি বিল্ডিংয়ের যে গোপন হুগলি নদীর খাল ব্যবস্থার কথা আমরা পরে আলোচনা করব, কিছু ঐতিহাসিকদের মতে সেটি এই লাল দিঘির অন্তর্নিহিত জলচক্রেরই একটি অংশ ছিল। আজও বিবাদীবাগ অঞ্চলের কেন্দ্রে এই দিঘি দাঁড়িয়ে রয়েছে। চারপাশে গাছগাছালি, বসার বেঞ্চ এবং সকাল সন্ধে নগরবাসীদের হাঁটা চলা। দিঘির জলে আজ আর কেউ স্নান করেন না বা পানযোগ্য জলও আনেন না, কিন্তু এই দিঘির জলপৃষ্ঠে প্রতিফলিত আকাশের ছায়ায় আজও ঊনবিংশ শতকী কলকাতার প্রতিচ্ছবি দেখা যায়। স্থাপত্যিক ভাষায় কারেন্সি বিল্ডিং একটি ইটালিয়ান ভবন, অর্থাৎ ইটালির রেনেসা ও ব্যারক ঘরানার অনুপ্রেরণায় গড়া 19 শতকের একটি জনপ্রিয় ইউরোপিয়ান শৈলী। এই স্টাইলে দীর্ঘ আয়তাকার জানলা, অর্ধবৃত্তাকার আর্ক, কার্নিসের বিস্তৃত হরাইজনাল লাইন, এই সব একসঙ্গে। মূল ভবনের সবচেয়ে চিত্তাকর্ষক স্থাপত্য চরিত্র ছিল কেন্দ্রীয় হলের ছাদ। এই ছাদে ছিল 3টে বিশাল গম্বুজ, প্রতিটিতে সূর্যের আলো ঢোকানোর জন্য স্কাইলাইট। দিনের আলোয় সেই হল বাইরে থেকে দেখলে মনে হতো যেন ছোট একটা ক্যাথিড্রাল। আজ সেই গম্বুজগুলো নেই। 1996 সালে সেগুলো ভাঙা হয়েছিল। সেই ভয়াবহ বছরটির গল্পে আমরা কিছুক্ষণ পরে পৌঁছব। 19 শতকের ব্যাংকিং ছিল ক্রমাগত উত্থান পতনে ভর্তি। 1866 সাল আন্তর্জাতিক আর্থিক ইতিহাসে একটি বিশেষ বছর। এই বছরে লন্ডনের ওভারএন্ড গার্নি অ্যান্ড কোম্পানি নামের বিশাল আর্থিক প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে চেন প্রতিক্রিয়ায় ব্রিটিশ সাম্রাজ্যের অনেক ব্যাংক বিপর্যস্ত হয়। আগ্রা ব্যাংকও এই সংকটে পড়ে। 1866 সালে জুন মাসে আগ্রা অ্যান্ড মাস্টারম্যানস ব্যাংক লিমিটেড, আগ্রা ব্যাংকের সেই সময় পরিবর্তিত নাম, কাজ বন্ধ করে দেয়। সেই বছরই ডিসেম্বরে লন্ডন গেজেটের বিজ্ঞপ্তিতে আগ্রা ব্যাংক লিমিটেড নামে একটি পুনর্গঠিত প্রতিষ্ঠানের কথা ঘোষণা হয়, কিন্তু তাও ছিল সাময়িক। 1868 সালে ভবনটির বড় একটি অংশকে রূপান্তর করে চালু করা হলো ইস্যু অ্যান্ড এক্সচেঞ্জ অফ গভর্নমেন্ট কারেন্সি অফিস, যা সাধারণ মানুষের কথায় কারেন্সি অফিস।
ব্রিটিশ ভারত সরকারের কন্ট্রোলার অব দ্য কারেন্সি এই অফিসের প্রধান। এর কাজ ছিল দেশের কাগজি মুদ্রা এবং ধাতব মুদ্রা ইস্যু করা, পুরনো মুদ্রা প্রত্যাহার করা এবং আর্থিক এক্সচেঞ্জ সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা। কেন্দ্রীয় হলের ভিতর বসানো হলো কাঠের বিশাল বিশাল কাউন্টারের সারি। এই কাউন্টারে কাগজি নোট, রূপোর কয়েন, সোনার সিকি এবং খুচরো মুদ্রা সবই পরিবর্তন এবং বিনিময় হতো। কলকাতা মিন্ট, যেখানে রূপোর মুদ্রা তৈরি হতো, তার তৈরি মুদ্রা এখানে এসেই জমা হতো। প্রধান রূপোর সঞ্চয় ভাণ্ডার ছিল ফোর্ট উইলিয়ামে, কিন্তু কর্মক্ষম রিজার্ভ অর্থাৎ যা প্রতিদিনের লেনদেনের দরকার সেটা থাকতো এখানে। 19 শতকের শেষ এবং 20 শতকের প্রথমার্ধে ভারতের কাগজি মুদ্রার ব্যবস্থা ছিল কারেন্সি বিল্ডিংয়ের একটি কেন্দ্রীয় কাজ। তার আগে ভারতীয় অর্থনীতি মূলত ধাতব মুদ্রার উপরে বিশেষ নির্ভরশীল ছিল। রূপোর সিকি, তামার পয়সা, কাগজি মুদ্রার ধারণা ছিল ইউরোপীয় আবিষ্কার। ভারতে এসেছিল ব্যাংক প্রতিষ্ঠানগুলোর হাত ধরে। ব্যাংক অব বেঙ্গল, ব্যাংক অব বম্বে এবং ব্যাংক অব মাদ্রাজ, এই তিনটে প্রেসিডেন্সি ব্যাংক 19 শতকের গোড়ায় নিজস্ব কাগজি নোট ইস্যু করত। এর সঙ্গে আরও কিছু বেসরকারি ব্যাংক যেমন আগ্রা ব্যাংক তাদের নিজস্ব মুদ্রা চালু করেছিল। এই বিভিন্ন ব্যাংকের নোটের পারস্পরিক বিনিময়, পুরনো নোটের প্রতিস্থাপন, ছাপের পরিবর্তন সব সমন্বিত করার জন্য দরকার ছিল একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠানের। 1861 সালে পেপার কারেন্সি অ্যাক্ট পাস হয়, যার ফলে শুধুমাত্র ব্রিটিশ ভারত সরকারের ছাপা নোটই বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃত হলো। এই নতুন ব্যবস্থায় কারেন্সি বিল্ডিং পেল কেন্দ্রীয় ভূমিকা। নোট ছাপা হতো নাসিক বা অন্যান্য মিন্টে, কিন্তু সেই নোটের সঞ্চয়, বিতরণ, প্রতিস্থাপন এবং কন্ট্রোলড সার্কুলেশন, এই সমস্ত ব্যবস্থাপনা হতো এই বাড়িতে। হিসাব রাখা হতো কোন তারিখে কত নোট চালু হলো, কত ফেরত এলো, কত পুড়িয়ে ফেলা হলো। বিশেষ গুরুত্বপূর্ণ ছিল নোটের ডিমনিটাইজেশন। পুরনো ডিজাইনের নোট প্রত্যাহার করে নতুন ডিজাইনের নোট চালু করা। প্রতিটি বড় ডিমনিটাইজেশনের সময় কারেন্সি বিল্ডিংয়ে একটি বিশেষ কর্মব্যস্ততা চলত। পুরনো নোট বস্তা বস্তা জমা পড়ত, প্রমাণপত্র লেখা হতো, নতুন নোট গণনা করে কাউন্টারে যেত। এই বাড়ির একটি গোপন চারিত্রিক বৈশিষ্ট্য 2005 পরবর্তী পুনরুদ্ধারের সময় আবিষ্কৃত হয়েছিল। এএসআই এর গবেষকরা যখন এই ভবনের ভিত্তি এবং ভূগর্ভের কাঠামো পরীক্ষা করছিলেন, তখন তারা একটি অপ্রত্যাশিত আবিষ্কার করেন। ভবনের নিচ দিয়ে একটি ভূগর্ভস্থ খাল ব্যবস্থা, যা সরাসরি হুগলি নদী থেকে জল আনত। এই খাল ব্যবস্থার কি উদ্দেশ্য ছিল? প্রত্নতাত্ত্বিকদের প্রাথমিক বিশ্লেষণে কলকাতা মিন্টে নবনির্মিত ধাতব মুদ্রাগুলো এই বাড়িতে আনা হতো। নতুন ছাঁচে গালা ধাতু থেকে তৈরি হওয়া কয়েন যখন উত্তপ্ত এবং ভঙ্গুর থাকত, এই কয়েনগুলোকে ঠান্ডা করার জন্য দরকার ছিল প্রবাহমান ঠান্ডা জলের। হুগলি নদীর জল ভূগর্ভস্থ খাল দিয়ে এই বাড়ির নিচে এনে সম্ভবত একটি পাথরের জলাধারে কয়েন ডুবিয়ে শীতল করা হতো। তারপর সেগুলিকে গণনা করে কাউন্টারে তুলে নিয়ে যাওয়া হতো। 1994 সালে কারেন্সি বিল্ডিংয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে এলো। তখনকার ভবন সংরক্ষণের কাঠামোয় এই ভবনের স্ট্রাকচারাল ডিটোরিয়েশন সম্পর্কে একটি প্রতিবেদন পেশ করা হয়। প্রতিবেদনটির সিদ্ধান্ত, এই ভবন আর সংরক্ষণযোগ্য নয়, এটি ভেঙে ফেলে নতুন একটি বহুতল ভবন নির্মাণ করা উচিত। ভবন পরিচালনার দায়িত্ব তখন পিডব্লিউডির উপর। তারা 1996 সালে ভাঙার কাজও শুরু করে দিল। প্রথমেই ভাঙা পড়ল কেন্দ্রীয় হলের 3টি বিশাল গম্বুজ। সেই গম্বুজগুলো, যা একসময় এই বাড়ির স্থাপত্যিক চরিত্রের সবচেয়ে বিশিষ্ট অংশ ছিল। দিনের আলোয় গম্বুজের স্কাইলাইট দিয়ে যে আলো ভিতরে নামতো, সেই আলোক চরিত্র চিরকালের জন্য হারালো। ছাদ ভেঙে কেন্দ্রীয় হল হয়ে গেল খোলা প্রাঙ্গণ, উপরে কেবল আকাশ।
পিডব্লিউডির পরিকল্পনা ছিল পুরো ভবনটি ভেঙে সেই জায়গায় একটা নতুন আধুনিক বহুতল কর্মালয় গড়া। দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার পরিকল্পিত ভাঙাও শুরু হবার মুখে। 1898 সালে এই ভাঙার কাজ থেমে গেল। ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ বা ইনট্যাক এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন যৌথভাবে এই ভবনের ভাঙার বিরুদ্ধে আদালতে এবং সরকারি বিভাগগুলিতে ইনট্যাক একটি স্বেচ্ছাসেবী ঐতিহ্য সংরক্ষণ সংগঠন, যাদের ভূমিকা সাধারণত ভারতের বিভিন্ন শহরগুলির পুরাতন ভবন রক্ষা করা। কলকাতার ক্ষেত্রে তারা 1996 থেকে 98 সালে একটি বড় অভিযান চালিয়েছিল। বিবাদী বাগের অন্যান্য ভবনগুলির সঙ্গে কারেন্সি বিল্ডিংও ছিল তাদের অগ্রাধিকারের তালিকায়। একই সময়ে আন্তর্জাতিকভাবেও এই অঞ্চল আলোচনায় এলো। ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড 2004 এবং 2006 সালে ডালহাউসি স্কোয়ার অর্থাৎ বিবাদী বাগ এলাকাটিকে তাদের ওয়ার্ল্ড মনুমেন্ট ওয়াচ তালিকায় অন্তর্ভুক্ত করলো। এই তালিকায় নাম আসা মানে বিশ্বমানের ঐতিহাসিক স্থান সংরক্ষণ করা জরুরি। 2003 সালে কারেন্সি বিল্ডিং পরিচালনার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে এএসআই এর হাতে এলো। 2005 সালে এএসআই এই ভবনটিকে দখল করে এবং পুনরুদ্ধারের কাজ শুরু করে। প্রথম 2 বছর কেবল পিডব্লিউডির ভাঙার কাজে যে পরিমাণ আবর্জনা এবং ভাঙা পদার্থ জমা পড়েছিল সেটা সরাতেই চলে গেল। তারপর শুরু হলো প্রকৃত সংরক্ষণ। ভবনের সম্মুখভাগে চুনকাম, ভেতরের দেওয়ালে নতুন প্লাস্টার, মেঝের ভাঙা মার্বেল মেরামত, কাজ চলল ধাপে ধাপে। একটি বিতর্ক এই সময়ে উঠে এলো, কেন্দ্রীয় হলের ছাদকে কি করা হবে। প্রথম পরিকল্পনায় ছিল একটি কাচের ছাদ, যা পুরনো গম্বুজগুলোর জায়গায় বসিয়ে অভ্যন্তরীণ কামরাটিকে আবদ্ধ করত। কিন্তু এএসআই এই পরিকল্পনা বাতিল করল। তাদের যুক্তি ছিল, যেহেতু গম্বুজগুলো 1996 সালেই ভাঙা হয়েছে, এখানে কাঁচের ছাদ লাগালে সেটা একটা জাল পুনর্নির্মাণ হবে, যা মূল ঐতিহাসিক চরিত্রের সঙ্গে মেলে না, বরং কেন্দ্রীয় হলটিকেই খোলা আকাশের প্রাঙ্গণ হিসেবে রেখে দেওয়া হোক। 2009 সালে কেএমসির গ্রেডেড লিস্টে এই ভবন গ্রেড 1 হেরিটেজ ভবন হিসেবে চিহ্নিত হলো। অর্থাৎ এটি কলকাতার সবচেয়ে উচ্চমানের ঐতিহ্য স্থাপনার একটি। এই গ্রেড অনুসারে ভবনটির সম্মুখভাগ, অভ্যন্তর চরিত্র এবং বৃহত্তর প্রেক্ষাপট সবই আইনত সুরক্ষিত। এই হলো কলকাতার কারেন্সি বিল্ডিংয়ের কথা। ইতিহাস শুধু রাজা রানী বা যুদ্ধের কাহিনী নয়, কখনো কখনো একটি ভবনও হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে বড় দলিল। কারেন্সি বিল্ডিং ঠিক এমনই একটি স্থাপত্য, যেখানে ইট, চুন, খিলানের ফাঁকেই লুকিয়ে আছে কলকাতার আর্থিক অতীতের দীর্ঘ 2 শতাব্দীর স্মৃতি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে ইতিহাস প্রেমী বন্ধুদের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি চাপতে ভুলবেন না, কারণ বাংলার ইতিহাস, ভারতের অজানা অধ্যায় এবং এমনই আরও ঐতিহাসিক ঘটনা নিয়ে আবার খুব শীঘ্রই হাজির হব। ধন্যবাদ।